হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপিবি ইংলিশ ক্লাব। আমি আপনাদের সাথে রয়েছি শ্যামাপদ বসাক। এই মুহূর্তে ভয়েসের একেবারে শর্টকাট টেকনিক, খুবই ইজি টেকনিক নিয়ে আলোচনা করার জন্যে। আমাদের আজকের আলোচনা ভয়েস কোনো ধরনের নিয়ম মুখস্থ না করেই কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। আশা করছি পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখবেন, এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। চলেন শুরু করে আজকের আলোচনা। ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমি কয়েকটি শর্ট ফর্ম ব্যবহার করব, আগে সেটি দেখে নিন আপনারা। আমি এদিকে তিনটি শর্ট ফর্মের ইলাবোরেশন লিখে দিয়েছি। আমি AV ব্যবহার করব ফর অক্সিলিয়ারি ভার্ব, PV ব্যবহার করব ফর প্রিন্সিপাল ভার্ব, আর PP ব্যবহার করব ফর পাস্ট পার্টিসিপল। এখন দেখেন, আমি বলেছি যে খুবই শর্টকাট নিয়মে আমরা আজকে ভয়েস চেঞ্জিংটা শিখব, অর্থাৎ নিয়ম নীতির তেমন বেশি তোয়াক্কা না করেই কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় আমরা মূলত সেই জায়গাটি আজকে শেখার চেষ্টা করব। দেখেন, আমি আগের আলোচনায় আপনারা আরেকটু কথা বলে নেই। আপনারা যারা আমার আগের ভিডিওটি অর্থাৎ ভয়েস সংক্রান্ত বেসিক যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেটি যারা দেখেননি তারা অবশ্যই সেটি আগে দেখে নেবেন, তাতে করে এই পার্টটা বুঝতে একটু বেশি সুবিধা হবে আপনাদের। আমি আগের পার্টে বলেছিলাম যে প্যাসিভ ভয়েস মানেই হলো বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার। অর্থাৎ আমি যদি একটি প্যাসিভ ভয়েস তৈরি করতে চাই তাহলে অবশ্যই সেখানে একটি বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল একই সাথে থাকতে হবে। আমি কথাটি আগের ভিডিওতে বলেছি, আপনারা দেখে নেবেন। আমি ডান পাশে আমার প্রয়োজনার্থে আমি কয়েকটি জিনিস লিখে রেখেছি। দেখেন যে সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের একটি লিস্ট আমি লিখে রেখেছি। আমি বোঝাতে চেয়েছি যে ডু এবং ডাজ এই দুটি হচ্ছে সমজাতীয় ভার্ব। আমি বলছি সমজাতীয় এই অর্থে যে এরা একই টেন্সে ব্যবহার হয়, শুধু পার্সন ভেদে এদের কোথাও ডু বা কোথাও ডাজ এরকম ব্যবহার হয়ে থাকে। ঠিক একই রকমভাবে একই টেন্সে এম, ইজ এবং আর আমরা ব্যবহার করি। একইভাবে আমরা ওয়াজ এবং ওয়ার, হ্যাভ এবং হ্যাজ, শ্যাল এবং উইল এগুলো একই টেন্সে আমরা ব্যবহার করি। আমি সেই অর্থে বলছি এরা একই জাতীয় ভার্ব, অর্থাৎ শ্যাল উইল এক জাতীয়, হ্যাভ হ্যাজ এক জাতীয়, ওয়াজ ওয়ার এক জাতীয়, এম ইজ আর এক জাতীয়, ডু ডাজ এক জাতীয় ভার্ব। এবারে আমরা মূল আলোচনায় আসি। দেখেন, আমি তিনটি উদাহরণ এবং করে রেখেছি। তিনটি উদাহরণে প্রথম উদাহরণটি আপনারা দেখতে পাচ্ছেন যে উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও। এই সেন্টেন্সটিতে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো সেন্টেন্সের যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ কোনটি সাবজেক্ট কোনটি ভার্ব, এরকম করে আমরা অংশগুলি আগে একটু ভাগ করে দেখে নিব। আমি যদি দেখি তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট বাক্যের, আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, আমি লিখলাম এভি। লার্নিং এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে আইএনজি ফরম্যাটে আছে। ইংলিশ গ্রামার নাও এটি পুরোটি এক্সটেনশন, তবে এর মধ্যে ইংলিশ গ্রামার এই কথাটি হচ্ছে এই বাক্যের অবজেক্ট, এবং নাওটাকে আমি বলছি বাড়তি অংশ বা এক্সটেনশন। আপাতত এভাবেই আমি চিহ্নিত করছি। আচ্ছা, এখন একটু বলি যে সাবজেক্ট বা অবজেক্ট কী জিনিস, এগুলো অন্য কোনো ক্লাসের ভিডিওতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু দেখে নেবেন যে সাবজেক্ট কিভাবে বের করতে হয় বা অবজেক্ট কীভাবে বের করতে হয়। আমি খুবই ছোট্ট করে বলি, সাধারণভাবে বাক্যে যার সম্পর্কে কিছু বলা থাকে সেটি হচ্ছে সাবজেক্ট। যেহেতু উই সম্পর্কে এই বাক্যে কিছু তথ্য দেওয়া আছে, সুতরাং উই হচ্ছে বাক্যের সাবজেক্ট। অন্য কথায় বলতে পারি, বাক্যে পুরো কাজটি সাধারণত যে করে থাকে, সাধারণত বলছি সবসময় না, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। আর বাক্যে যে কাজটি করা হয় বা যাকে নিয়ে কাজটি করা হয় সে হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে যে বাক্যে আমাদের অনেকের একটি ধারণা আছে যে মূল ভার্বের পরে যে অংশটি আছে তার পুরোটিই অবজেক্ট। নো, নেভার। আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্বের পরের অংশটি সবসময় পুরো অংশটি অবজেক্ট নয়। অবজেক্ট কেমন করে আমরা খুঁজে বের করব? যদি আমি শর্টকাট টেকনিকের কথা বলি, তাহলে মূল ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ ইংরেজিতে হুম অ্যান্ড হোয়াট দিয়ে প্রশ্ন করব। উত্তর হিসাবে আমরা যেটি পাবো সেটি হবে অবজেক্ট। যেমন এই বাক্যের ক্ষেত্রে আমি যদি বলি উই আর লার্নিং, আমরা শিখছি, কি শিখছি? উই আর লার্নিং ইংলিশ গ্রামার। অর্থাৎ আমরা কি শিখছি, কি দিয়ে প্রশ্ন করছি, তার উত্তর হিসাবে পাচ্ছি ইংলিশ গ্রামার। আমি সেজন্য এটাকে অবজেক্ট হিসাবে চিহ্নিত করেছি। একইভাবে যদি এই বাক্যগুলোর কথা বলি, আমি দে হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, কোল্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে মূল ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে।
আমি ব্র্যাকেটে একটু লিখে রাখি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এটি আমি বলেছিলাম আইএনজি ফর্ম, আর ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে হিম হচ্ছে অবজেক্ট। এবারও দেখেন, দে হ্যাভ কল্ড, তারা ডেকেছে। কাকে ডেকেছে? হিম, তাকে ডেকেছে। সুতরাং হিম হচ্ছে এখানে বাক্যের অবজেক্ট, অর্থাৎ হেয়ার কিন্তু এখানে অবজেক্ট নয়, এটিকেও আমি এখানে এক্সটেনশন বলবো। একইভাবে পরের বাক্যে ইউ হচ্ছে বাক্যের সাবজেক্ট, শুড হচ্ছে সাহায্যকারী ভার্ব, ওবেই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, যেটা এখানে বেস ফর্মে আছে। বেস ফর্ম বা মূল ফর্ম আপনারা জানেন হয়তো। এবং ইয়োর প্যারেন্টস, এটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। এবার খেয়াল করে দেখেন, এটার ক্ষেত্রেও ওবে, কাকে ওবে করতে বলা হচ্ছে? ইয়োর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে। তাহলে আমরা এভাবে করে চিহ্নিত করে ফেলেছি অংশগুলিকে। এবারে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে চাই, আমি এগুলো যা লিখেছি এগুলো সবই হচ্ছে প্যাসিভ ফর্ম। আমি একটু চিহ্ন দিয়ে রাখি, এগুলো প্যাসিভ। প্যাসিভ ফর্মে আমাদেরকে আমি বলেছি যে এই দুটো জিনিস আমাদেরকে ঢুকাতে হবে, একটি হলো বি ভার্ব, একটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনারা দেখেন যে আমরা কিভাবে এই জিনিসগুলো এখানে সেট করতেছি। খেয়াল করে দেখেন, আমাদের প্রথম কাজটি হবে, যেহেতু আমি আগের আলোচনায় আবারও বলছি, আগের আলোচনায় আমি বলেছি যে প্যাসিভ ভয়েস মানেই হলো কাজটিকে হাইলাইট করা, অর্থাৎ কোন কাজটি করা হচ্ছে সেটি ফোকাস করাটাই হলো প্যাসিভ ভয়েসের মূল কাজ। সুতরাং এখানে যে কাজটি হচ্ছে বা যাকে নিয়ে কাজটি হচ্ছে, দ্যাট মিনস অবজেক্ট। অবজেক্টটাকে যেহেতু ফোকাস করব, সুতরাং অবজেক্টটাকে এখানে টেনে এনে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট বানাবো। এবার দেখেন, এখানে অবজেক্ট আমি চিহ্নিত করেছি ইংলিশ গ্রামার, সুতরাং এটিকে আমি এখানে সাবজেক্ট বানিয়েছি। আমি আবার বলছি, অবজেক্টটিকে আমি কি করেছি? সাবজেক্ট বানিয়েছি। আমি এই কথাটা এই জন্য বললাম যে এটাকে এনে এখানে বসিয়ে দেব, এরকম কথা বলা যাবে না। কারণ একটি সেন্টেন্সে যখন আমরা প্রোনাউন ইউজ করি, বিশেষ করে আমি প্রোনাউনের কথা বলছি, আমরা যখন প্রোনাউন ইউজ করি তখন ভার্বের আগে প্রোনাউনগুলো সবসময় নমিনেটিভ ফর্মে বসে, আর ভার্বের পরে যখন প্রোনাউনকে আমরা ইউজ করতে চাই তখন সেটি কিন্তু অবজেক্টিভ ফর্মে বসে। এগুলো গ্রামারের কেস বা বাংলায় কারক, ইংলিশে কেস, সেই আলোচনায় গেলে আমরা কেস সংক্রান্ত অর্থাৎ নমিনেটিভ, অবজেক্টিভ বা পসেসিভ বা ভোকেটিভ ফর্ম সম্পর্কে আমরা জানতে পারবো। এবারে দেখেন, এইটা যেহেতু নাউন ছিল, সুতরাং এর চেহারায় কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এইটার ক্ষেত্রে আপনি দেখেন, হিমটা যখন সাবজেক্ট বানিয়েছি আমি, দেখেন এখানে হি হয়েছে। আমি সেজন্যই বলেছি যে আমি কি করেছি, অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়েছি। সেই ক্ষেত্রে ফর্মেট চেঞ্জ করার প্রয়োজন পড়লে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, এবং এটি আমি বলেছি শুধু প্রোনাউনের ক্ষেত্রে হয়ে থাকে। এটা যেহেতু নাউন ছিল, এর চেহারায় কোনো পরিবর্তন হয়নি। আর এখানে যেহেতু এটা অবজেক্ট ছিল, প্রোনাউন ছিল, সেই জন্য এখানে কিন্তু চেহারায় পরিবর্তন এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের প্রথম কাজটি হলো অবজেক্টটিকে সাবজেক্ট বানানো। একইভাবে এই বাক্যে ইয়োর প্যারেন্টস, এটি ছিল অবজেক্ট, এটিকে আমরা সাবজেক্ট বানিয়েছি। বর্তমানে এটি এখন অবজেক্ট ছিল, এখন বর্তমানে এটি বাক্যের সাবজেক্ট। দ্বিতীয় কাজটি হচ্ছে, যদি কোনো সাহায্যকারী ভার্ব অ্যাকটিভ বাক্যে থেকে থাকে, তাহলে সাধারণভাবে সেই জাতীয় একটি সাহায্যকারী ভার্ব আমাকে এখানে ইউজ করতে হবে। আমি এই জন্য এটা লিখেছিলাম। দেখেন, আর আছে, আর এই লাইনে আছে, তার মানে এম, ইজ এবং আর, এই তিনটি যেহেতু সমজাতীয় ভার্ব, আমি বলেছি যে কোনো একটি ভার্ব আমি এখানে ইউজ করতে পারবো। সেই মোতাবেক আমি এখানে ইজ ব্যবহার করেছি, যেহেতু সাহায্যকারী ভার্ব ছিল তাই। এরপরে 3 নম্বর কাজটি হচ্ছে বি ভার্ব ইউজ করা। কোথায় ইউজ করবো বি ভার্বটি? মূল ভার্বের জায়গায় ইউজ করবো। আপনারা দেখেন, মূল ভার্বটির সাথে এখানে আইএনজি ফর্ম রয়েছে, সুতরাং এই যে মূল ভার্বের জায়গাটা রয়েছে, এই জায়গায় আমরা বি ভার্ব ইউজ করেছি, এবং বি ভার্বটা অবশ্যই আমরা সেই ফর্মে ইউজ করব। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে মূল ভার্বটি যেই ফর্মে বা যেই চেহারায় রয়েছে, বি ভার্বটিও সেই ফর্মে বা সেই চেহারায় আমাকে প্যাসিভ ভয়েসের জন্য ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইএনজি ফর্ম আছে, তাই আমি বিইং লিখেছি, অর্থাৎ বি এর সাথে আইএনজি জুড়ে দিয়ে বসিয়েছি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটি ফিক্সড। আমি এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি লার্ন, যেহেতু মূল ভার্ব তার পাস্ট পার্টিসিপল লিখেছি লার্ন। এর পরের কাজটি হলো যে বাক্যের যদি বাড়তি কোনো অংশ থেকে থাকে, তাহলে সেই বাড়তি অংশটা আমরা এখানে ব্যবহার করব, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাও আমি লিখেছি। এর পরের কাজ একটি প্রিপজিশন ইউজ করা। আমি আগের আলোচনায় বলেছি আপনাদেরকে, যারা আগের ভিডিওটি আমার দেখেছেন, আমি সেই আলোচনায় বলেছি যে প্রিপজিশন হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বাই ইউজ করতে হয়। কেন করতে হয় সেগুলো আপনারা পরবর্তীতে ধীরে ধীরে জানবেন। এরপরে সর্বশেষ কাজটি হলো সাবজেক্ট যেটা আছে সেটিকে অবজেক্ট বানানো। আমি উই ছিল সাবজেক্ট, সেটিকে আমি অবজেক্ট বানিয়েছি, এবং সেই ক্ষেত্রে আমাদের দেখেন চেহারায় এটি পরিবর্তন এসেছে।
যেহেতু এটা প্রোনাউন ছিল, আমি বলেছি যে প্রোনাউনগুলি সাবজেক্ট হিসাবে বসার সময় একরকম চেহারা হয় এবং অবজেক্ট হিসাবে বসার সময় তাদের চেহারায় পরিবর্তন দেখা যায়। আমরা এখানে তাই দেখতে পাচ্ছি উইটা আস হয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা 2 এবং 3 নম্বর উদাহরণে লক্ষ্য করি, তাহলে হিমটা অবজেক্ট ছিল, সেখানে সাবজেক্ট হয়েছে হি, এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে হ্যাভ, আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাভ এবং হ্যাজ হচ্ছে সমজাতীয় সাহায্যকারী ভার্ব, সুতরাং হ্যাভের জায়গায় আমি হ্যাজ বসাতেই পারি। আর যেহেতু হি এর সাথে হ্যাভ বসে না, আমরা তাই এখানে হ্যাজ নিলাম। এরপরে আমাদের কাজ কি, যে মূল ভার্বের জায়গায় বি ভার্ব বসানো। মূল ভার্বটি এখানে যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাই আমরা বি ভার্বটি এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে নিলাম। আপনারা জানেন যে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এরপরের কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমরা কল যে ভার্বটি ছিল সেই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম কল্ড, এবং বাক্যের যে বাকি অংশ হিয়ার সেটা আমরা এখানে লিখলাম। এর পরের কাজ হচ্ছে প্রিপোজিশন হিসাবে বাই বসানো। আমি আবার বলছি যে সবসময় বাই বসে এমনটি নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে, অন্য প্রিপোজিশনও বসে, আমরা অন্য আলোচনায় সেগুলি দেখব। এরপরে সর্বশেষ কাজটি হচ্ছে সাবজেক্টে অবজেক্ট বানানো, অর্থাৎ দে ছিল সাবজেক্ট, সেই জায়গাটা আমরা চেঞ্জ করে এই জায়গাটাতে সাবজেক্টটা অবজেক্ট বানিয়েছি এবং চেহারায় পরিবর্তন এনেছি, বানিয়েছি দেম। 3 নম্বর উদাহরণে দেখেন, অবজেক্ট ছিল ইয়োর প্যারেন্টস, সেটি সাবজেক্ট হয়েছে ইয়োর প্যারেন্টস। এরপরে সাহায্যকারী ভার্ব বাক্যে রয়েছে শুড, যেটি একটি মোডাল অক্সিলিয়ারি ভার্ব, আপনারা দেখছেন। এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব যেহেতু সব ধরনের পার্সনের সাথে একই রকম ভাবে ইউজ হয়, তাই এর কোনো পরিবর্তন আনতে হয়নি, শুড ছিল, আমি সেটিই ব্যবহার করেছি। তৃতীয় কাজ হলো মূল ভার্বের জায়গায় বি ভার্ব নিয়ে আসা। মূল ভার্ব এখানে বেস ফর্মে ছিল, যেহেতু মোডাল ভার্বের পরে মূল ভার্ব সবসময় বেস ফর্ম বা রুট ফর্ম অর্থাৎ মূল ফর্মে বসে, সেহেতু বি ভার্বটিও আমরা এখানে বেস ফর্ম বা মূল ফর্মে বসিয়েছি। পরের কাজটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এখানে লিখেছি। তারপরের কাজ প্রিপোজিশন নেওয়া, আমরা প্রিপোজিশন নিয়েছি বাই, এবং সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট বানানো, আমরা সেটিও করেছি। এখন আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ইউ তো একটি প্রোনাউন, তাহলে এর চেহারায় কেন পরিবর্তন হলো না? মনে রাখতে হবে যে ইউ এবং ইট এই দুইটি প্রোনাউন একটু ব্যতিক্রম, যেগুলি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসার সময় এদের চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আপনারা ইংলিশ গ্রামারে কেসের আলোচনায় গেলে আপনারা এই সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। আমি অন্য কোনো ভিডিওতে কেস নিয়ে আলোচনা করবো আশা করছি। এই মুহূর্তে আমরা মোটামুটি দেখে নিলাম যে প্যাসিভ ভয়েস ঠিক কিভাবে করতে হয়। বিশেষ করে আমি এই জায়গাটাতে এই মুহূর্ত পর্যন্ত দেখিয়েছি যে সাহায্যকারী ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস খুব সহজ নিয়মে আমরা কিভাবে করতে পারি, আপনারা সেটাই দেখলেন এখন পর্যন্ত। আমি ডু বা ডাজ এর ব্যবহার করে এখনো কোনো সেন্টেন্স লিখিনি, আমি এগুলো মিশিয়ে দিয়ে এরপরে সেন্টেন্সে সেটার ব্যবহার এবং সেই সাথে সাহায্যকারী ভার্ব বিহীন বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটি লক্ষ্য করব। এবারে দেখেন, আমি আরো 3টি সেন্টেন্স লিখেছি, যার প্রথম সেন্টেন্সটি ডাজ নামক অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে আমি লিখেছি, এবং পরের 2টি সেন্টেন্স 5 এবং 6 নম্বর সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার নেই, অর্থাৎ নিচের 2টি বাক্য অর্থাৎ 5 এবং 6 নম্বর বাক্য, এই দুটি, প্রথমটি পাস্ট ইনডিফিনিট এবং 6 নম্বর বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট। আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটি বাক্যে সাধারণভাবে অর্থাৎ হামবোধক সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড কে আমাদেরকে ব্যবহার করতে হয়। ডু, ডাজ এবং ডিড এই 3টি অক্সিলিয়ারি ভার্ব আমি বলি ধার করা। ধার করা কেন? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় এদেরকে ব্যবহার করতে হলেও আমরা যখনই নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে বের হয়ে আসি তখন এদেরকে ফেরত দিয়ে দিতে হয়। অর্থাৎ এইগুলো অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে ব্যবহার হলেও এরা সাময়িক সময়ের জন্য। আমি ভয়েসের ক্ষেত্রে আমি বলবো এভাবে যে ভয়েসের ক্ষেত্রে ডু, ডাজ বা ডিড যদি সেন্টেন্সে থাকে, আমাদেরকে ভাবতে হবে যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আমি কি বলছি? ভাবতে হবে। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে ডাজ আছে ঠিকই, কিন্তু আমার ভাষায় আমি বলছি এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তার মানে ডাজ নেই। তার মানে ডাজ যেহেতু নেই, এইটা ভার্বটা প্রেজেন্ট ফর্মে এখানে বেস ফর্মে ছিল, আমি লিখে রেখেছি, কিন্তু যেহেতু ডাজ নেই আমি ভাবছি, সুতরাং
আর্ন ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্মে আছে, আমাকে এটাই ধরে নিতে হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার হয়ে থাকে। এবার দেখেন যেহেতু সাহায্যকারী ভার্ব নেই মনে করছি, তাহলে আমি কি করে করব, এবার তিনটা বাক্য আমার কাছে সেম সমান হয়ে গেছে। এখানে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। আমরা দেখতেই পাচ্ছি এনাফ মানি যেহেতু সেন্টেন্সের অবজেক্ট ছিল, সেটিকে বাক্যের সাবজেক্ট বানানো হয়েছে এনাফ মানি। বাক্যের সাবজেক্ট হওয়ার পরে দ্বিতীয় কাজটা আমি বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। যেহেতু এই তিনটা বাক্যে অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব না। এর পরের ধাপ ছিল মূল ভার্বের জায়গায় বি ভার্বকে ইউজ করা। তাহলে মূল ভার্বের এখানে আছে আর্ন, এর জায়গায় আমাকে বি ভার্ব ইউজ করতে হবে। আমি এই যে বি ভার্ব ইউজ করেছি, এবং মূল ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে ছিল, আর এই ক্ষেত্রে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার। আমি এটা একটু লিখে দেই আপনাদেরকে। অ্যামিজার হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তো এই ক্ষেত্রে বি ভার্বটি আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করেছি, এবং এনাফ মানে যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং এই ক্ষেত্রে ইজ বসেছে, আর নট ছিল বাক্যে, তাই আমরা নট ব্যবহার করেছি। এখানে যেহেতু অন্য কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাই বি ভার্বটি পরেই নট বসেছে। প্রথাগতভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল বসার কথা, সেটি এখানে বসেছে আর্ন থেকে আর্ন। প্রিপোজিশন বসবার কথা, সেটিও বসেছে প্রিপোজিশন, এবং বাক্যের সাবজেক্ট ছিল দা ম্যান, সেটিকে আমরা অবজেক্ট বানিয়েছি। যেহেতু এটা নাউন ছিল, তাই এর চেহারায় পরিবর্তন হয়নি। দ্বিতীয় বাক্যে দেখেন 5 নম্বর এবং 6 নম্বর বাক্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিরেক্টলি সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এই বাক্যগুলো আমরা এই নিয়মেই করব, সেম নিয়মে। আমি প্রথমেই বলেছি যে এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকলেও আমি ধরে নিয়েছি নেই, কারণ ডু ডাজ বা ডিড হচ্ছে ধার করা ভার্ব। ওই নিয়মে আমরা যদি করি, সেম নিয়মে আমরা করতে পারবো। সেটি হলো মি ছিল এখানে অবজেক্ট, সেটিকে আমি সাবজেক্ট বানিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি। এর পরের কাজ, যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, তাহলে মূল ভার্বের জায়গায় বি ভার্বকে বসানো। মূল ভার্ব আছে এখানে স, অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার, সেজন্য আমরা বি ভার্ব এখানে ওয়াজ নিয়েছি পাস্ট ফর্মে। ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা তো ফিক্সড, আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েছি সি, পাস্টে স, এবং এখানে সিন। বাকি অংশ লাস্ট মান্থ, যেটাকে আমি এক্সটেনশন বলছি, এর পরের ধাপ হচ্ছে প্রিপোজিশন বসানো, সেটি বসিয়েছি, এবং সর্বশেষে সাবজেক্টটিকে আমরা অবজেক্ট বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের পরিবর্তন হয়েছে, অর্থাৎ চেহারায় পরিবর্তন হয়েছে। এগুলো আপনারা আগে দেখেছেন। লাস্ট যে উদাহরণটি আমি লিখেছি, সেখানে অবজেক্ট ছিল রাইস, সেটি হয়েছে বাক্যের সাবজেক্ট, অবজেক্টটা বাক্যের সাবজেক্ট হয়েছে। একইভাবে এখানে মূল ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে, তাই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এম ইজ আর এর মধ্য থেকে আমাকে একটি ব্যবহার করতে হয়েছে। রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এখানে ইজ ব্যবহার করতে হয়েছে। ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। বাকি অংশ ছিল থ্রাইস আ ডে, এটা এক্সটেনশন, এবং বাই হচ্ছে প্রিপোজিশন, এবং আজ হচ্ছে সাবজেক্টটি আমি অবজেক্ট বানিয়েছি। এই কাজগুলি এর আগে আমরা করেছি, একই কাজ। তাহলে আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে। আমরা খুবই সংক্ষেপে কি দেখলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম সবার প্রথমে। দ্বিতীয় ধাপ হচ্ছে সাহায্যকারী ভার্ব থাকলে সেটিকে বসিয়েছি, আর এই বাক্যগুলোতে যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং সাহায্যকারী ভার্ব আমরা বসাইনি। এরপরে মূল ভার্বের জায়গায় আমাকে বি ভার্ব বসাতে হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবেন যে মূল ভার্বটি যেই ফর্মে বা যেই চেহারায় থাকবে, বি ভার্বটিকে আপনাকে সেই ফর্মে বা সেই চেহারায় বসাতে হবে। এরপরের ধাপ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বটি সব সময় প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্মে বসে থাকে। এরপরে বাক্যে যদি বাকি অংশ কিছু থাকে, সেগুলি বসবে। তারপরে আমরা ব্যবহার করব একটি প্রিপোজিশন, সাধারণত এটি বাই বসে। আর সবার শেষে যে কাজটি করতে, সেটা হলো সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হয়। এই হচ্ছে সিম্পলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবার নিয়ম। ভয়েস চেঞ্জিং সংক্রান্ত বা ট্রান্সফরমেশন অফ ভয়েস যে নামেই বলেন না কেন, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন। আর একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন যে আমার এই ভিডিও ক্লাসগুলি যদি আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয়, অবশ্যই আমার এই ভিডিওগুলিতে আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার এই চ্যানেলটি অর্থাৎ এসপিবি ইংলিশ ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনাদের মিস না হয়। আগামী আপডেট না আসা পর্যন্ত নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে এই আশা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।